একবার ভাবুন তো, ওই যে জিমে বা অফিসে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি চিৎকার করে। হ্যাঁ, যে সবসময় চারপাশের সবাইকে ডমিনেট করতে চায়। একদম, যাকে সবাই তথাকথিত আলফা বলে মেনে নেয়। মানে আমরা তো সেটাই দেখে অভ্যস্ত, কিন্তু বিজ্ঞান আর মনস্তত্ত্ব ঘাঁটলে দেখা যায় সেই হয়তো পুরো ঘরের সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষ। আর এর পেছনের কারণটা কিন্তু একেবারে শারীরিক নয়, সম্পূর্ণ মানসিক। মানে আমরা সাধারণত সাফল্যের পেছনের দৃশ্যমান কারণগুলোই বেশি খুঁজি, তাই না? কার কত ক্ষমতা, কে কতটা আগ্রাসী, এগুলোই আমাদের চোখে পড়ে। হ্যাঁ, ঠিক। কিন্তু বিবর্তনীয় মনোবিজ্ঞান থেকে শুরু করে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা ধরুন আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণাগুলো, এরা সবাই কিন্তু এক জায়গায় এসে মিলেছে। তারা বলছে আসল ম্যাজিকটা ঘটে আমাদের চোখের আড়ালে। সেই অদৃশ্য ইঞ্জিনটা, রাইট? একদম তাই। আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত আর আচরণের প্রায় ৯৫% কিন্তু পরিচালিত হয় ওই একটা অদৃশ্য ইঞ্জিন দিয়ে। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সেই অদৃশ্য ইঞ্জিন নিয়ে আড্ডা দেব। আমাদের সামনে বিশাল সব রিসার্চ পেপার্স রয়েছে, সিলমা মাইন্ড কন্ট্রোল মেথডের ম্যানুয়াল আছে, টনি রবিন্সের মতো বিশেষজ্ঞদের থিওরিগুলো আছে। এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে পপ কালচারে দেখানো অ্যালফা লিডারের ধারণাটা আসলে কতটা ভুল। হ্যাঁ, আর কিভাবে পেশি শক্তি বা আগ্রাসন বাদ দিয়ে স্রেফ নিজের অবচেতন মনকে হ্যাক করে যে কেউ প্রকৃত মানসিক দৃঢ়তা অর্জন করতে পারে, সেটাও আমরা খুঁজব। শুরুতেই তাহলে পপ কালচারে ওই ধারণাটা একটু ভেঙে দেওয়া যাক। মানে সিনেমা বা সিরিজে ধরুন টনি সোপ্রানো বা গর্ডন গেকোর মতো চরিত্র। হ্যাঁ, ওই তথাকথিত অ্যালফা পুরুষদের সাধারণত উদ্ধত, আক্রমণাত্মক আর খুব কন্ট্রোলিং হিসেবে দেখানো হয়। সমাজে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে যে নেতৃত্ব মানেই হল ভীতি প্রদর্শন। কিন্তু বিবর্তনীয় মনোবিজ্ঞান তো সম্পূর্ণ উল্টো কথা বলছে। আমি বিখ্যাত প্রাইম্যাটোলজিস্ট ফ্র্যাঙ্ক ডি ওয়ালের শিম্পাঞ্জিদের ওপর করা গবেষণার রিপোর্টগুলো দেখছিলাম। সেখানে অ্যামোস নামের এক আলফা শিম্পাঞ্জির গল্প আছে। গল্পটা পড়লে এই পুরো পপ কালচার মিথটা একদম ধূলিসাৎ হয়ে যায়। অ্যামোসের কেস স্টাডিটা তো প্রাইম্যাটোলজিতে রীতিমতো একটা মাইলস্টোন। ফ্র্যাঙ্ক ডি ওয়াল বছরের পর বছর ওই শিম্পাঞ্জির দলকে পর্যবেক্ষণ করেছিলেন। অ্যামোস শারীরিক দিক থেকে শক্তিশালী ছিল ঠিকই, কিন্তু সে তার ক্ষমতা অন্যকে ভয় দেখাতে ব্যবহার করত না। একদমই না। বরং সে ছিল দলের রক্ষক এবং শান্তি স্থাপনকারী। দলের অন্য শিম্পাঞ্জিদের মধ্যে মারামারি বা ঝগড়া হলে সে মাঝখানে দাঁড়িয়ে তা মিটিয়ে দিত, দুর্বলদের রক্ষা করত। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, অ্যামোস যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়ল, মানে সে আর শারীরিকভাবে আলফা অবস্থানে থাকার যোগ্য ছিল না, তখন সাধারণ নিয়মে তো তখন অন্য কোনো শক্তিশালী শিম্পাঞ্জির তাকে আক্রমণ করে ক্ষমতা দখল করে নেওয়ার কথা, তাই না? কিন্তু বাস্তবে তা হয়নি। দলের অন্য শিম্পাঞ্জিরা তাকে একটুও ছেড়ে যায়নি, বরং তারা তার কাছে খাবার এনে দিত, তার গা পরিষ্কার করে দিত। বাপরে! হ্যাঁ, আর তাকে গভীর সম্মান করত। তার এই নেতৃত্ব কোনো ভয়ের ওপর প্রতিষ্ঠিত ছিল না, এটা ছিল পুরোপুরি সহমর্মিতার ওপর। মানব সমাজের দিকে তাকালেও কিন্তু আমরা একই জিনিস দেখি। নেলসন ম্যান্ডেলা, মিস্টার রজার্স কিংবা ধরুন সাহিত্যের চরিত্র লর্ড অব দ্য রিংসের অ্যারাগন। ওহ, অ্যারাগন তো দারুণ উদাহরণ। হ্যাঁ, এদের সবার মধ্যেই সহমর্মিতা, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং সাহসের একটা চমৎকার সমন্বয় রয়েছে। তার মানে যারা সবসময় অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে চায় বা আগ্রাসী আচরণ করে, তারা আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়া মানুষ। ঠিক তাই। মনোবিজ্ঞানী কার্ল ইয়াং আর ইন্টারনাল ফ্যামিলি সিস্টেমস বা আইএফএস থেরাপির মডেলগুলো ঠিক এই জায়গাটাতেই আলো ফেলে। এই মডেল অনুযায়ী এই যে অতিরিক্ত আগ্রাসন, এটা আসলে মানুষের ভেতরের গভীর নিরাপত্তাহীনতা, ভয় আর দুর্বলতাগুলোকে লুকানোর একটা প্রতিরক্ষামূলক আবরণ মাত্র। একটা ঢাল বলতে পারেন। একদম। তারা ক্রমাগত অন্যের ওপর আধিপত্য বিস্তার করে মূলত নিজেদের কাছেই নিজেদের অস্তিত্বের বৈধতা প্রমাণ করতে চায়। বিষয়টা অনেকটা বিলাসবহুল স্পোর্টস কারের বাইরের চাকচিক্য দিয়ে ভেতরের সম্পূর্ণ নষ্ট একটা ইঞ্জিনকে লুকানোর মতো। মানে বাইরে থেকে দেখতে একদম ঝা চকচকে, কিন্তু হুট খুললেই দেখা যাবে ভেতরে কোনো শক্তি নেই। দারুণ একটা তুলনা দিয়েছেন। আর এই ভেতরের শক্তি বা অদৃশ্য ইঞ্জিনের মেকানিজমটা বোঝা খুব জরুরি। আমরা একটু আগেই বলছিলাম, মানুষের দৈনন্দিন কাজের প্রায় ৯৫%ই অবচেতন মন নিয়ন্ত্রণ করে।
হ্যাঁ, এর বৈজ্ঞানিক ভিত্তিটা শুনলে তো আক্ষরিক অর্থে অবাক হতে হয়। স্নায়ুবিজ্ঞানীদের মতে আমাদের লজিক্যাল বা সচেতন মন প্রতি সেকেন্ডে মাত্র 40 বিট তথ্য প্রসেস করতে পারে। অন্যদিকে দাঁড়ান, সচেতন মন প্রতি সেকেন্ডে মাত্র 40 বিট, হ্যাঁ, মাত্র 40 বিট। আর অবচেতন মন? অবচেতন মন একই সময়ে প্রতি সেকেন্ডে প্রসেস করে 2 কোটি বিট তথ্য। 2 কোটি বিট! এই পার্থক্যটা তো অবিশ্বাস্য। মানে আমরা সারা দিন যে লজিক, যুক্তি আর হিসেব নিকাশ নিয়ে এত বড়াই করি, তার ক্ষমতা মাত্র 40 বিট। এবং এই 2 কোটি বিট তথ্য প্রসেস করা বিশাল ক্ষমতাশালী অবচেতন মন। কিন্তু সচেতন মনের মতো কোনো যুক্তি বা ভাষা বোঝে না। সে আপনার লজিক দিয়ে চিন্তা করে না। তাহলে সে বোঝেটা কি? এটি বোঝে কেবল ছবি আর আবেগ। মানুষের শৈশবের কোনো ঘটনা, মানসিক ট্রমা বা চারপাশের পরিবেশ থেকে অবচেতন মনে যে ওল্ড কোড বা পুরনো বিশ্বাস তৈরি হয়, তা সারা জীবন ওই 2 কোটি বিট প্রসেসিং পাওয়ার দিয়ে মানুষের সিদ্ধান্তগুলোকে পেছন থেকে নিয়ন্ত্রণ করতে থাকে। এই ব্যাপারটা যদি আমি একটা কর্পোরেট অ্যানালজি দিয়ে বলি, ধরুন সচেতন মন হলো কোনো কোম্পানির সিইও, যিনি সুন্দর স্যুট পরে শুধু স্টেজে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন, সবাই তাকেই দেখছে। হ্যাঁ, কিন্তু অবচেতন মন হলো সেই কোম্পানির আইটি ডিপার্টমেন্টের আন্ডারগ্রাউন্ড সার্ভার রুম, যা আড়ালে থেকে পুরো কোম্পানির ডেটাবেজ আর সিস্টেমটাকে সচল রেখেছে। এখন সিইও স্টেজে দাঁড়িয়ে কোম্পানির লক্ষ্য নিয়ে যত ভালো কথাই বলুক না কেন, আইটি সিস্টেমের মূল কোডিংয়ে যদি ভাইরাস থাকে বা কোড ভুল থাকে, তাহলে কোম্পানির কোনো কাজই ঠিকমতো হবে না। একদম। আর এই কোডিংগুলো কিভাবে ওই সার্ভার রুমে লেখা হয়, তার জন্য মনোবিজ্ঞানে কিন্তু একটা সমীকরণ আছে। একে বলা হয় বিলিফ ফর্মেশন ইকুয়েশন। সমীকরণটি হল বিশ্বাস সমান সমান তীব্র আবেগ গুণন সেই আবেগের পেছনের অর্থ। একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ধরুন কোনো একটা বিশেষ মুহূর্তে যখন মানুষের তীব্র আবেগ কাজ করে, তা হতে পারে চরম ভয়, গভীর লজ্জা বা এমনকি তীব্র আনন্দ, তখন সচেতন মন সেই মুহূর্তটিকে একটা বিশেষ অর্থ প্রদান করে। আর ঠিক তখনই অবচেতন মনে একটা স্থায়ী কোডিং তৈরি হয়ে যায়। তার মানে ছোটবেলায় কেউ যদি স্টেজে কথা বলতে গিয়ে প্রচণ্ড নার্ভাস হয়ে যায় আর সবাই হেসে ওঠে, হ্যাঁ, তখন তীব্র লজ্জা নামক আবেগের সাথে স্টেজে ওঠা মানেই বিপদ, এই অর্থটা যুক্ত হয়ে যায়। আর অবচেতন মনে একটা পার্মানেন্ট কোড লিখে ফেলে। ঠিক। এবং সেই কোডের কারণে ২০ বছর পর অফিসে প্রেজেন্টেশন দেওয়ার আগেও তার হাত পা কাঁপতে শুরু করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অবচেতন মন যদি প্রতি সেকেন্ডে 2 কোটি বিট তথ্য গ্রহণ করে, তাহলে তো এত বিশাল তথ্যের বন্যায় মানুষের মস্তিষ্ক পাগল হয়ে যাওয়ার কথা। সেটাই তো, চারপাশের এত শব্দ, এত রং, এত মানুষের মুখ, সব কি সে একসাথে প্রসেস করে? এই বিশাল তথ্য ভাণ্ডার সামলানোর জন্য মস্তিষ্কের নিশ্চয়ই নিজস্ব কোনো ছাঁকুনি বা ফিল্টার আছে। আছে তো। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা সংক্ষেপে RAS। এটি মস্তিষ্কের ব্রেনস্টেমের কাছে থাকা একগুচ্ছ স্নায়ু। RAS এর একমাত্র কাজ হল আমাদের লক্ষ্য, বিশ্বাস আর ফোকাসের উপর ভিত্তি করে চারপাশের ওই কোটি কোটি তথ্য থেকে কেবল প্রয়োজনীয় তথ্যগুলোকে ফিল্টার করে সচেতন মনে পাঠানো। সোর্সের একটা উদাহরণ এখানে খুব প্রাসঙ্গিক মনে পড়ছে। ধরুন কাউকে একটা ঘরে বসিয়ে বলা হলো, এই ঘরের ভেতর যত নীল রঙের জিনিস আছে সব খুঁজে বের করুন। তার মস্তিষ্ক তখন শুধুমাত্র নীল রঙের প্রতি ফোকাস করে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যখন সে নীল রং খুঁজছে, তখন সেই ঘরের ভেতর থাকা উজ্জ্বল লাল বা হলুদ রঙের জিনিসগুলো তার চোখ দেখলেও RAS সেটাকে ফিল্টার করে মুছে ফেলে। একদম সেগুলোর অস্তিত্ব তার সচেতন মন টেরই পায় না। আরেকটা দারুণ উদাহরণ হল কোলাহলপূর্ণ ঘরে নিজের নাম শুনতে পাওয়া। একটা ঘরে হয়তো শত শত মানুষ কথা বলছে, প্রচণ্ড শব্দ, সচেতন মনের ক্ষমতা নেই সেই সব শব্দ প্রসেস করার। কিন্তু হঠাৎ কেউ যদি ভিড়ের মধ্যে কারোর নাম উচ্চারণ করে, সে ঠিকই সেটা শুনতে পায়। কারণ তার নাম তার কাছে গুরুত্বপূর্ণ। তাই RAS অন্যান্য সব শব্দ ফিল্টার করে শুধু ওই নির্দিষ্ট শব্দটিকে মস্তিষ্কে পৌঁছে দেয়। তার মানে কেউ যদি ক্রমাগত ভাবতে থাকে যে আমি আগামীকালের ইন্টারভিউতে নার্ভাস হয়ে যাব, আমি সব ভুলে যাব, তবে তার RAS মূলত ওই নার্ভাস হওয়ার প্রমাণগুলোই চারপাশ থেকে খুঁজে বের করে আনবে।
ইন্টারভিউয়ার একটু ভ্রু কুচকালে সে ভাববে এই তো আমি খারাপ করছি। হ্যাঁ, ঠিক তাই। এটা তো হুবহু সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের মতো কাজ করছে। কেউ যদি নেতিবাচক খবর বেশি খোঁজে, অ্যালগরিদম তাকে শুধু নেতিবাচক জিনিসই দেখাতে থাকে। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে। আরএএস হল সফলতার অভ্যন্তরীণ জিপিএস। এতে যে গন্তব্য সেট করা হবে সে চারপাশ থেকে সেই গন্তব্যের রাস্তাই খুঁজে বের করবে। এই জিপিএসকে সঠিক পথে চালাতে হলে একে পজিটিভ কমান্ড দিতে হবে। যেমন ধরুন, কোনো বিপদে পড়লে কেন আমার সাথে সবসময় খারাপ কিছু হয়, এই নেতিবাচক কেন প্রশ্নের বদলে জিজ্ঞাসা করতে হবে কিভাবে আমি এটা সমাধান করতে পারি। এই কিভাবে শব্দটি আরএএসকে সমাধানের উপায় খুঁজতে বাধ্য করে। আমরা মস্তিষ্কের এই অ্যালগরিদমের বিষয়টা বুঝলাম, কিন্তু মূল সমস্যা তো অন্য জায়গায়। এই সার্চ ইঞ্জিনে নতুন কিওয়ার্ড ইনপুট দেব কিভাবে? মানে এত বছরের পুরনো নেতিবাচক কোডিংগুলো মুছে অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার বিজ্ঞানভিত্তিক উপায়গুলো আসলে কি? সোর্স মেটেরিয়ালে বেশ কিছু মেথডের কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেগুলো কিভাবে কাজ করে তা একটু ভেঙে বোঝা দরকার। প্রথমেই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের কথায় আসি। এখানে বলা হচ্ছে 50 থেকে 1 পর্যন্ত উল্টো গণনা করতে। এর মধ্যে কি বিশেষ কোনো বিজ্ঞান আছে, নাকি এটা শুধুই মন ভোলানো একটা কাজ? এর পিছনে সম্পূর্ণ নিউরোলজিক্যাল বিজ্ঞান রয়েছে। আমরা যখন সাধারণ কাজ করি বা কথা বলি তখন আমাদের মস্তিষ্ক বিটা স্টেটে থাকে, যেখানে ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ অনেক দ্রুত ওঠানামা করে। সিলভা মেথডে যখন কেউ আরাম করে বসে চোখ বন্ধ করে ধীরে ধীরে 50 থেকে 1 পর্যন্ত উল্টো গণনা শুরু করে, তখন ওই মনসংযোগের কারণে তার ব্রেনওয়েভ ধীরে ধীরে কমে আসে। ঠিক তাই, এবং মস্তিষ্ক আলফা স্টেটে প্রবেশ করে। এই আলফা স্টেটটাই কি সেই জায়গা যেখানে অবচেতন মনের দরজা খুলে যায়? একদম ঠিক ধরেছেন। এই স্তরে মানুষ পুরোপুরি সচেতন থাকে, কিন্তু শরীর থাকে চরম রিল্যাক্সড। এই আলফা স্টেটে থাকা অবস্থায় অবচেতন মন যে কোনো নতুন তথ্য, ইতিবাচক বিশ্বাস বা প্রোগ্রামিং গ্রহণ করার জন্য সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে। কারণ তখন লজিক্যাল সচেতন মনের বাধা দেওয়ার ক্ষমতাটা কমে যায়। একদম। আচ্ছা, সোর্সগুলোতে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির কথাও বিস্তারিত আছে। সেখানে অ্যাঙ্করিং নামক একটা টেকনিকের কথা বলা হয়েছে। এটা একটু কনফিউজিং লেগেছে আমার কাছে। মানে শুধু আঙুল ছুঁয়ে দিলেই আত্মবিশ্বাস চলে আসবে? এটা শারীরবৃত্তীয়ভাবে কিভাবে কাজ করে? অ্যাঙ্করিং হল মূলত একটা নির্দিষ্ট শারীরিক স্পর্শের সাথে একটা তীব্র মানসিক অবস্থার স্নায়বিক সংযোগ বা নিউরাল লিঙ্ক তৈরি করা। ধরুন, কোনো এক মুহূর্তে কেউ প্রচণ্ড আত্মবিশ্বাসী অনুভব করছে, হয়তো সে কোনো বিশাল সাফল্য পেয়েছে। হ্যাঁ, ঠিক সেই চরম আবেগের মুহূর্তে যদি সে তার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী একসাথে জোরে চেপে ধরে এবং কয়েক সেকেন্ড রাখে, তবে তার মস্তিষ্ক ওই শারীরিক চাপের সাথে আত্মবিশ্বাসের অনুভূতির একটা লিঙ্ক তৈরি করে ফেলে। ও আচ্ছা। এই প্রক্রিয়াটি কয়েকবার রিপিট করলে পরবর্তীতে চরম মানসিক চাপের মুহূর্তেও শুধু ওই বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী স্পর্শ করলে স্নায়ুতন্ত্র সেই পুরনো আত্মবিশ্বাসের অনুভূতিকে শরীরে ফিরিয়ে আনে। এবার আমি একটু পুশব্যাক করতে চাই। এই যে সোর্সগুলোতে ভিজুয়ালাইজেশন বা চোখ বন্ধ করে নিজেকে সফল হিসেবে কল্পনার কথা এত জোর দিয়ে বলা হচ্ছে, এটা শুনতে তো একদম সেই জাদুকরি ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বিধির মতো মনে হচ্ছে। বুঝতে পারছি আপনি কি বলছেন। মানে আমি শুধু ঘরে বসে বসে চোখ বন্ধ করে ভাবব যে আমি কোটিপতি হয়ে গেছি আর মহাবিশ্ব জাদুর মতো আমাকে টাকা এনে দেবে। এটা তো অবাস্তব। এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক, এবং এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয়। ভিজুয়ালাইজেশন কোনো জাদু বা মহাজাগতিক রহস্য নয়, এর পেছনে একটা চমৎকার স্নায়বিক পরীক্ষা আছে। তাই নাকি? হ্যাঁ, একবার অলিম্পিক স্কিয়ারদের উপর একটা গবেষণা করা হয়েছিল। তাদের বলা হয়েছিল চোখ বন্ধ করে কল্পনা করতে যে তারা বরফের ট্র্যাকে স্কি করছেন। অবাক করা বিষয় হলো, যখন তারা শুধু কল্পনা করছিলেন তখন ইএমজি মেশিনে দেখা যায় বাস্তবে স্কি করার সময় তাদের শরীরের যে পেশিগুলো যেভাবে কাজ করে, কল্পনার সময়ও ঠিক সেই পেশিগুলোতে সূক্ষ্ম বৈদ্যুতিক স্পন্দন তৈরি হচ্ছে। বাপরে, তার মানে মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছে না? একদমই না। আপনি যখন খুব স্পষ্টভাবে কোনো কিছু ভিজুয়ালাইজ করেন তখন মস্তিষ্কের একই নিউরাল পাথওয়েগুলো সক্রিয় হয়। এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আসলে কোনো জাদুকরী শক্তিকে ডাকা হয় না, বরং আরএএসকে প্রশিক্ষিত করা হয়। মানে ওই যে আমরা আগে আরএস নিয়ে কথা বললাম। ঠিক। কেউ যখন প্রতিদিন তার লক্ষ্যের কথা নিখুঁতভাবে কল্পনা করে, তখন তার আরএএস
চারপাশের পরিবেশ থেকে সেই লক্ষ্য অর্জনের সুযোগগুলোকে শনাক্ত করতে শুরু করে, যে সুযোগগুলো হয়তো আগে থেকেই সেখানে ছিল, কিন্তু পুরনো ফিল্টার সেগুলোকে বাতিল করে দিচ্ছিল। এখন বুঝতে পারছি জিম ক্যারি ক্যারিয়ারের শুরুতে কপরদগ শূন্য অবস্থায় কিভাবে নিজেকে নিজে $10 মিলিয়ন একটা চেক লিখেছিলেন। তিনি তো সেটা মানিব্যাগে নিয়ে ঘুরতেন। হ্যাঁ, তিনি আসলে মহাবিশ্বের কাছে টাকা চাইছিলেন না। তিনি তার RASকে প্রোগ্রাম করছিলেন যেন সে $10 মিলিয়ন আয়ের প্রতিটি সুযোগকে শনাক্ত করতে পারে। আর্নল্ড শোয়ার্জেনেগারও এভাবে ঘণ্টার পর ঘণ্টা নিজেকে চ্যাম্পিয়ন হিসাবে ভিজুয়ালাইজ করতেন। আর এই প্রক্রিয়ার পরিপূরক হিসেবে টনি রবিন্স 3টে নির্দিষ্ট ধাপের কথা বলেছেন। প্রথমত, সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ কি চাই তা একদম নির্দিষ্ট করা। দ্বিতীয়ত, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, নিজের ভয়ের মুখোমুখি হয়ে পেছনের সব রাস্তা বন্ধ করে দেওয়া। এবং তৃতীয়ত, সমাধান করা, মানে পথে বাধা আসবেই, কিন্তু ফ্লেক্সিবিলিটির সাথে সেই বাধাগুলো পার হওয়ার মানসিকতা রাখা। এর পাশাপাশি আধুনিক যুগে বায়োহ্যাকিংয়ের একটা পদ্ধতি বেশ জনপ্রিয় হয়েছে, সেটা হলো বাইনিউরাল বিটস। হ্যাঁ, এই বাইনাউরাল বিটস জিনিসটা আসলে কি? সোর্সের শুধু নামটা ছিল, কিন্তু কাজ করে কিভাবে সেটা পরিষ্কার নয়। শুধু একটা নির্দিষ্ট তরঙ্গের শব্দ শুনলেই কি মস্তিষ্ক হ্যাক হয়ে যাবে? বিনাউরাল বিটস হল এক ধরনের অডিও ইলিউশন। ধরুন, হেডফোনের মাধ্যমে আপনার ডান কানে 400 হার্টজ এবং বাম কানে 410 হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দ শোনানো হচ্ছে। মস্তিষ্ক তখন এই দুই তরঙ্গের পার্থক্য, অর্থাৎ 10 হার্টজের একটা তৃতীয় তরঙ্গ নিজে নিজেই তৈরি করে নেয়। ও, আর এই 10 হার্জি হল আলফা ওয়েভের ফ্রিকোয়েন্সি। একদম ঠিক। ফলে কোনো লম্বা মেডিটেশন ছাড়াই মস্তিষ্ক সরাসরি রিল্যাক্সড আলফা স্টেটে চলে যায়, যা রিপ্রোগ্রামিংয়ের জন্য আদর্শ। অবিশ্বাস্য! এই প্রযুক্তি আর মনস্তাত্ত্বিক কৌশলগুলো যখন কেউ বাস্তবে প্রয়োগ করে, তখন তার আচরণে ঠিক কী ধরনের পরিবর্তন আসে? মানে একজন রিপ্রোগ্রামড মনের অধিকারী লিডার চারপাশের সংকটময় পরিস্থিতি কিভাবে সামলান? তিনি পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে শেখেন। মনস্তত্ত্বের ভাষায় একে বলে প্যারাডাইম শিফট। সোর্স ম্যাটেরিয়ালে নিউ ইয়র্কের সাবওয়ে ট্রেনের একটা বিখ্যাত গল্পের উল্লেখ আছে। স্টিফেন কোভি এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। রবিবার সকালের শান্ত একটা ট্রেন। হঠাৎ এক ভদ্রলোক তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠলেন। বাচ্চারা চরম দুরন্তপনা করছে, যাত্রীদের খবরের কাগজ কেড়ে নিচ্ছে, চিৎকার করছে, কিন্তু বাবা চোখ বন্ধ করে নির্লিপ্তভাবে বসে আছেন। সত্যি বলতে, সাধারণ যাত্রী হিসাবে এরকম পরিস্থিতিতে যে কারো মেজাজ খারাপ হবে। বাবা হিসাবে তার তো বাচ্চাদের থামানো উচিত। ট্রেনের যাত্রীদেরও ঠিক সেটাই মনে হয়েছিল। তারা প্রচণ্ড বিরক্ত হচ্ছিলেন। একসময় একজন যাত্রী আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে ওই বাবাকে বললেন, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনার বাচ্চারা সবাইকে বিরক্ত করছে, আর আপনি কিছুই বলছেন না। তারপর তখন ওই ভদ্রলোক যেন ঘোর থেকে জেগে উঠলেন। তিনি খুব শান্ত ও বিষণ্ণ গলায় বললেন, ওহ, আপনি ঠিক বলেছেন, আমার কিছু করা উচিত ছিল। আসলে আমরা মাত্র 1 ঘন্টা আগে হাসপাতাল থেকে ফিরছি, যেখানে ওদের মা মারা গেছে। আমি বুঝতে পারছি না কি করব, আর বাচ্চারাও হয়তো এই শোকটা কিভাবে সামলাবে বুঝতে না পেরে এমন করছে। ও বাপরে, চিন্তা করুন মুহূর্তটা, পুরো ট্রেনের পরিবেশ কিভাবে পাল্টে গেল। মুহূর্তের মধ্যেই ট্রেনের সমস্ত যাত্রীর রাগ আর বিরক্তি উধাও হয়ে গিয়ে গভীর সহানুভূতিতে পরিণত হয়েছিল। পরিস্থিতি কিন্তু একই ছিল, বাচ্চারা তখনও দুষ্টুমি করছিল, কিন্তু যাত্রীদের দেখার দৃষ্টিভঙ্গি বা প্যারাডাইম সম্পূর্ণ পাল্টে গেল। এটাই তাহলে প্যারাডাইম শিফট। হ্যাঁ, একজন প্রকৃত লিডার, যিনি নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি যে কোনো সংকটময় পরিস্থিতিকে এভাবেই রিফ্রেম করতে পারেন। তিনি তাৎক্ষণিক আবেগের বশবর্তী হয়ে রিয়্যাক্ট করেন না। এরকম আরেকটা গল্প ছিল সেই ভিক্ষুকের। স্টেশনে বসে থাকা এক ভিক্ষুক, যে প্রতিদিন মানুষের কাছে হাত পাতত। একদিন এক তরুণ ব্যবসায়ী দৌড়াতে দৌড়াতে তার সামনে কয়েকটা কয়েন ফেলে দিল, কিন্তু একটু পরে ফিরে এসে ভিক্ষুকের ঝুড়ি থেকে কয়েকটা পেন্সিল তুলে নিয়ে বলল, আমি পেন্সিলগুলো নিতে ভুলে গিয়েছিলাম, তুমি তো একজন ব্যবসায়ী, আমার মতোই। এই সামান্য একটা বাক্য সেই ভিক্ষুকের অবচেতন মনের পুরো কোডিং বদলে দিয়েছিল। বছরের পর বছর সে নিজেকে যে পরিচয় দেখে আসছিল, হঠাৎ করে তার RAS একটা নতুন কমান্ড পেল। সে নিজেকে ভিক্ষুকের বদলে ব্যবসায়ী ভাবতে শুরু করল। এবং মজার ব্যাপার হলো, এই ঘটনার পর সে সত্যিই পেন্সিল বিক্রি শুরু করে আর একসময় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ওঠে। শব্দ আর দৃষ্টিভঙ্গি কতটা শক্তিশালী হতে পারে, এটা তার প্রমাণ। ঠিক। আর এই দৃষ্টিভঙ্গির বিষয়টা আরেকজন বিখ্যাত নেতার ক্ষেত্রেও খুব পরিষ্কার দেখা যায়।
উইনস্টন চার্চিল। হ্যাঁ, চরম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন চারিদিকে বোমা পড়ছে, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে, তখনও তিনি তার দলের সাথে বসে চরম হাস্যরস বা হিউমর ব্যবহার করতেন। অনেকেই তখন ভাবত যে এত বড় সংকটের মধ্যে তিনি কিভাবে জোকস করতে পারেন। কিন্তু স্নায়ুবিজ্ঞান বলছে মন খুলে হাসলে মস্তিষ্কে এন্ডরফিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রাকে তাৎক্ষণিকভাবে কমিয়ে দেয়। তার মানে চার্চিল নিজের এবং নিজের টিমের অবচেতন মনকে শান্ত রাখার জন্যই অবচেতনভাবে এই পদ্ধতি ব্যবহার করতেন। একদম। এই উপমাটাকে যদি আরেকটু গভীরে নিয়ে যাই, তার মানে হাস্যরস বা হিউমার শুধু ক্লাউন হওয়ার বিষয় নয়। একটা চরম সংকটপূর্ণ মুহূর্তে দলের জন্য হাস্যরস হল একটা সাইকোলজিক্যাল প্রেশার ভালভ। যখন চারপাশের চাপে সবাই কোণঠাসা, তখন এই হিউমার অতিরিক্ত চাপ আর আতঙ্ক বের করে দিয়ে সবাইকে শান্তভাবে, যৌক্তিকভাবে কাজ করতে সাহায্য করে। এবং প্রকৃত নেতৃত্ব বা সত্যিকারের আলফা মাইন্ডসেট ঠিক এভাবেই কাজ করে। এটা ভীতি প্রদর্শন করে সম্মান আদায়ের কৌশল নয়, বরং নিজের এবং চারপাশের মানুষের মানসিক চাপকে বুদ্ধিমত্তার সাথে প্রশমিত করে তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনার ক্ষমতা। আজকের এই দীর্ঘ আর গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম স্ফটিকের মতো স্পষ্ট হয়ে উঠল। সমাজের প্রচলিত ধারণায় যাকে আধিপত্য বা অ্যালফা বলা হয়, তা মূলত নিজের ভেতরের দুর্বলতাকে ঢাকার একটা ব্যর্থ চেষ্টা। ঠিক। প্রকৃত আধিপত্য মানে পেশি শক্তি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করা নয়। এর অর্থ হল নিজের আবেগ, নিজের ভেতরের ভয় এবং সেই অদৃশ্য ইঞ্জিন যা আমাদের জীবনের ৯৫% নিয়ন্ত্রণ করে, সেই অবচেতন মনকে নিয়ন্ত্রণ করা। RASকে সঠিক ও ইতিবাচক লক্ষ্য দেওয়া এবং সিলভা মেথড বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যে কেউ তার এই মানসিক রূপান্তর ঘটাতে পারে। অন্যের কাছ থেকে বৈধতা বা ভ্যালিডেশন খোঁজার দৌড় বন্ধ করে নিজের ভেতরে এই পরিপূর্ণতা আনাই হল আসল সাফল্য। এটা শুধু কোনো থিওরি নয়, বরং স্নায়ুবিজ্ঞানের ওপর দাঁড়িয়ে থাকা একটা প্রমাণিত সত্য। আমাদের আলোচনার শুরুতে আমরা বলেছিলাম মানুষের মন কোনো এক্স-রে মেশিনের মতো পরিষ্কার নয়, বরং এটা একটা অদৃশ্য ইঞ্জিন। আজকের এই আলোচনার পর ভাবনার জন্য আমি একটা নতুন দিক উন্মোচন করে শেষ করতে চাই। বলুন, আমাদের অবচেতন মন তো সবসময় চারপাশের পরিবেশ থেকে কোটি কোটি তথ্য নিয়ে প্রতিনিয়ত নিজেকে প্রোগ্রাম করছে। একবার ভেবে দেখুন তো, যে ঘরে আপনি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন, সেখানে আসবাবপত্র কিভাবে সাজানো, আপনার ঘরের দেওয়ালের রং কি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কোন জিনিসটার দিকে আপনার চোখ পড়ছে। খুব দারুণ পয়েন্ট। এই ছোট ছোট আপাতদৃষ্টিতে গুরুত্বহীন বিষয়গুলো আপনার অজান্তেই আপনার মস্তিষ্কের সার্চ ইঞ্জিন মানে RASকে কি সংকেত দিচ্ছে। আপনার দৈনন্দিন পরিবেশ কি নীরবে আপনার সফলতার দিকে যাওয়ার রাস্তা তৈরি করছে, নাকি আড়ালে বসে প্রতিদিন ব্যর্থতার নতুন কোডিং করে দিচ্ছে? এই প্রশ্নটি রইল সবার ভাবনার জন্য।